আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর থাকবে, তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধে এবারে আরো বিস্ফোরক অভিযোগ সরকারি টাকায় কেনা হাসপাতালের যন্ত্রাংশ যেত সুদীপ্তর নার্সিং হোমে। সরকারি হাসপাতালের চুক্তি ভিত্তিক কর্মীদের নিজের নার্সিং হোমে নিজের ফার্ম হাউসে কাজ করাতে নেই সুদীপ্ত। বিস্ফোরক অভিযোগ জমা পড়েছে সিবিআই এবং ইডির আধিকারিকদের কাছে। মেডিকেল কলেজে অনেক দোকান বেআইনিভাবে বসিয়েছেন সুদীপ্তর বলেও অভিযোগ। এবং এই যে সুদীপ্তর বিরুদ্ধে এত অভিযোগ উঠে আসছে, একবার আপনাদেরকে দেখাই এই সুদীপ্ত রায় তিনি ঠিক কে। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়, আরো একবার জানাই আপনাদেরকে, শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। এই সুদীপ্ত রায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছিলেন ইডির স্ক্যানারে। বর্তমানে এই সুদীপ্ত রায় আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন এই সুদীপ্ত রায়। 9 তারিখ ঘটনাস্থলে ছিলেন সুদীপ্ত। আরজিকর হাসপাতালের ঘটনাস্থল, সেখানে 9 তারিখ ছিলেন তিনি। হাসপাতালে যে আর্থিক দুর্নীতি, সেই দুর্নীতিতেও জড়িত এই সুদীপ্ত রায়। ইতিমধ্যে তারই তদন্ত শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। আরজিকর থেকে সামগ্রী পাচারের অভিযোগ উঠেছে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে। এই যে সামগ্রী, সেই মেডিকেল সামগ্রী পাচার করে নিজের নার্সিং হোমে নিয়ে যেতেন এই সুদীপ্ত রায়। ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে একটার পর একটা। এর পাশাপাশি এই সুদীপ্ত রায়, যিনি এই মুহূর্তে স্ক্যানারে, গতকাল তার বাড়ি এবং হাসপাতালে ম্যারাথন তল্লাশি চালিয়েছেন ইডির আধিকারিকরা। প্রায় 20 ঘন্টা তল্লাশি চালিয়েছেন। এই সুদীপ্ত রায়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে, হাসপাতালে আর্থিক দুর্নীতিতে জড়িত, আরজিকর থেকে সামগ্রী পাচার, সরকারি টাকায় কেনা সামগ্রী পাচার, মেডিকেল সামগ্রী নিজের নার্সিং হোমে পাচারের অভিযোগ। এবং এই বিষয় নিয়ে অভিযোগকারিণী শর্মিষ্ঠা মণ্ডল তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাকে। বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার যে কঙ্কালসার চেহারা আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে অত্যন্ত প্রভাবশালী একজন লোক ডক্টর সুদীপ্ত রায়। তিনি একজন বিধায়ক এবং তিনি আরজিকর মেডিকেল কলেজ ও কলকাতা মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির একজন চেয়ারম্যান। তিনি নানা গভর্নমেন্টের নানা সরঞ্জাম নিজের নার্সিংহোম, সরজ নার্সিংহোমে নিয়ে যান এবং নানা ছাত্রছাত্রী রয়েছে, যেরকম নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সে উনি নানা ভুয়োভাবে ভর্তি করিয়েছেন এবং নানা কাজে ভুয়োভাবে উনি চাকরি দিয়েছেন। সেই সব তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে এবং সেগুলো আমি ইডি, সিবিআই, স্টেট ভিজিলেন্স এবং নবান্নের কাছে তদন্তের দাবি রাখছি এবং তাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাতেও আমি রাজি আছি। আমি তো কোথা থেকে আমাকে কে মাইনে দেয় আমি এটাও জানি না। আমি কাজ করতাম এতে কামারহাটি সাউদত্ত মেডিকেলে। তো ওখান থেকে কাজ করতে করতে মনে হয় 2022 কি 23 নাগাদ আমি বললাম আমার বাড়ি এখানে সামনে, তো দাদা কাজ করুন না, বাড়ির সামনে যদি হয় সে একই তো মাইনে, তাহলে আপনি তো মাইনে আমাকেই দেবেন, তাহলে এক কাজ করুন বাড়ির সামনে আমাকে দিয়ে দিন। আমাকে যে কাজ দিয়েছিল উনি হচ্ছে এতে থাকে, কোথায় থাকে জানি না, ওনার নাম হচ্ছে বাপ্পাদা, আমিটুকু জানি। বাপ্পাদা বলতে কোন বাপ্পাদা? উনি সাউদত্তর ছিল, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দেখাশোনা করতে। উনি কি ডাক্তার না নন মেডিকেল? না নর্মাল, ও কন্ট্রাকচুয়াল। আচ্ছা। তো কন্ট্রাকচুয়াল উনি কাজ দিয়েছিল, তো আমি বললাম তাহলে বাড়ির সামনেই দিয়ে দিন। বললো ঠিক আছে, তাহলে তুই যখন করতে চাইছিস এখানেই কর। তো সেই হিসেবে আমি বললাম। আপনারা শুনলেন তিনি কি বলছেন, তার কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদের শোনার আমার। এবারে আপনাদের শোনায় যার বিরুদ্ধে এত অভিযোগ, সেই সুদীপ্ত রায়, তিনি কি বলছেন, তার কি বক্তব্য, একবার শুনুন। কিছুই পাইনি, যেটা হচ্ছে ওরা গেছে এবং সমস্ত কিছু দেখে এসছে এবং আক্তার আলী একটা অভিযোগ করেছিল, সেই অভিযোগের ভিত্তিতে ওরা গেছিল। কারণ আমি ভাবতেই পারিনি যে আক্তার আলী ওইভাবে আমাকে অপদস্থ করবে। ঠিক তো বলেনি, ইনভেস্টিগেশন করে কালকে যারা গেছিল তারা দেখে এসছে যে ঠিক বলেনি। অভয়াখণ্ডের মাঝেই সংসদ পদ ছেড়েছেন জহর সরকার। চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন প্রাক্তন সংসদের। সমগ্র পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট, দলে থাকতে না পেরেই পদত্যাগ করেছি। আড়াল করার চেষ্টা করছে প্রশাসন। তৃণমূল সরকারকে আক্রমণ জহর সরকারের, পাশাপাশি সৌগত রায়কেও নাম করে আক্রমণ। পদের লোভে সৌগত রায়ের মতো নেতারা দলে থাকেন, বিস্ফোরক মন্তব্য প্রাক্তন তৃণমূল সাংসদের। অভয়াকাণ্ডের মাঝেই সংসদ পদ ছেড়েছেন জহর সরকার। চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন প্রাক্তন সংসদের। একবার শোনাই আপনাদের তিনি ঠিক কি বলছেন।
আর্চিকরের ঘটনা এবং দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন জওহর সরকার এবং তিনি ইতিমধ্যেই রাজ্যসভা সাংসদ পদ থেকে পদত্যাগ পর্যন্ত করেছেন। আজকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে আমরা পেয়েছি জওহর সরকারকে কয়েকটি প্রশ্ন করব। স্যার, আপনি দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন, আর্চিকর ঘটনার সরব হয়েছিলেন, কি মনে হয়েছিল, কেন এই পদত্যাগ করতে বাধ্য হলেন? আমার পদত্যাগ করার পিছনে কারণ অনেক কটি, তার মধ্যে একটি হলো যে আমি রাজনীতির পক্ষে যোগ্য নই। আর্জিকর নিয়ে যেভাবে অবস্থাটি অন্যদিকে মন নিচ্ছিল, যেভাবে একটা জন আন্দোলন সৃষ্টি করলো, তার রিয়াকশন রাজ্য সরকারের আমার পছন্দ হয়নি। আমার মনে হয়েছিল যে যেদিন হয়েছে তার কদিনের মধ্যেই একটা অন্যভাবে প্রতিক্রিয়া দেখালে, অন্যভাবে হাত বাড়ালে, অন্যভাবে প্রবলেমটার মধ্যে যদি চিফ মিনিস্টার ঝাঁপিয়ে পড়তেন আগেকার মতো, যেটা শেষ পর্যন্ত গিয়ে করলেন, উনি করেছেন। তা আগে করলে এত অবনতি হতো না। আর দ্বিতীয়ত আমার এখনো বিশ্বাস যে কিছু লোকে যারা দুষ্কর্ম করেছে তাদের কেউ না কেউ প্রোটেক্ট করছে। এই আন্দোলনের এই পর্যায়ে একটা কোনো সলিউশনের দিকে যেতে পারে, কিন্তু আসল সমস্যাগুলো যেগুলো নারী সুরক্ষা, হাসপাতালের মধ্যে আরো সুবিধা করা, কাউকে 36 ঘন্টা না কাজ করানো ইত্যাদি ইত্যাদি, এইগুলোর উপর যেই সব আলটিমেটলি যে অর্ডারগুলো বেরোবে সেগুলোই কিন্তু থেকে যাবে ইতিহাসে। সেই অর্ডারগুলো নিয়ে আমরা সেগুলোই বাধ্যকতার একটা স্তরে চলে যাবে, এটাই হলো তার লাভ। আপনি এই ধরনের যে মন্তব্য করেছেন তার ফলেও কিন্তু সৌগত রায় বা তৃণমূলে অনেক নেতৃত্ব আপনাকে কটাক্ষ করছেন, বলছেন আপনি ভোটে জিতে আসেননি, তাই জন্য আপনি রিয়েল বাস্তবের জমিতে নেই। সৌগত যা বলার বলছেন, উনি বয়স্ক লোক, কিছুখানি বলা যায় ওই বয়সে গিয়ে ওরকম কথাবার্তা বলে অনেকেই। আর আমিও তো ভোটে জিতে এসেছি, ভোট পার্টি আমাকে ভোটে দাঁড় করিয়েছে, আমাকে তো বিনা টিকিটে তো ঢুকিনি। সে সংবিধানে যেই পদ্ধতিটি করা হয়েছে রাজ্যসভার জন্য সেই পদ্ধতি অনুযায়ী আমি এসেছি। সংবিধানে লোকসভার জন্য যে পদ্ধতি হয়েছে ভোটের, উনি সেই পদ্ধতিতে এসেছেন। মাঝে মাঝে কথা বলা ঠিক নয়। শেষ প্রশ্ন, আপনি কি তৃণমূলের কাছে কোথাও গিয়ে হতাশ? না, আমি রাজনীতি নিয়ে হতাশ। শুধু তৃণমূলকে বলছি কেন, তৃণমূলের তো এখন শাসক দল, তাদের দায়িত্ব সবচেয়ে বেশি, তাদের উপর দোষ সবচেয়ে বেশি, কিন্তু রাজনৈতিক কোনো দলকেই পাইনি আজ। আর এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে খবরের দিকে আমাদের নজর থাকবে, এক দেশ এক ভোটের দিকে আরো এক ধাপ। আরো একবার জানাবো আপনাদেরকে, এক দেশ এক ভোটের দিকে আরো এক ধাপ। এক দেশ এক ভোট এখন সময়ের অপেক্ষা। এক দেশ এক ভোট কমিটির রিপোর্টে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আরো একবার জানাবো আপনাদেরকে, এক দেশ এক ভোট কমিটির রিপোর্টে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এক দেশ এক ভোটের দিকে আরো এক ধাপ এগিয়ে গেল, অর্থাৎ এক দেশ এক ভোট এখন শুধুমাত্রই সময়ের অপেক্ষা। কেননা যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত এক দেশ এক ভোট কমিটির রিপোর্টে অনুমোদন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি কিশলয় রয়েছে। কিশলয়, এক দেশ এক ভোট এখন তার মানে শুধুমাত্র সময়ের অপেক্ষা। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের সবচেয়ে বড় খবর, আরো এক ধাপ, এক দেশ এক নির্বাচনের দিকে এগিয়ে গেলাম আমরা। তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যাবিনেটের তরফ থেকে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল ক্যাবিনেটকে, রামনাথ কোবিন্দ প্রাক্তন প্রেসিডেন্ট দেশের, তার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়, ওনপ কমিটি বলা হয়, ওয়ান নেশন ওয়ান পোল কমিটি বা এক দেশ এক নির্বাচন কমিটি। তারা একটি রিপোর্ট ফর্ম করে গোটা দেশের বহু মানুষের বক্তব্য, বহু মানুষের মতামত এবং দেশের পরিস্থিতি নিয়ে সেই রিপোর্টে উল্লেখ করা হয়। আদৌ ফিজিবল কিনা, আদৌ করা সম্ভব কিনা, সেই রিপোর্ট জমা পড়ে ক্যাবিনেটে এবং কতদিনের মধ্যে তা করা যেতে পারে এই সমস্ত কিছু রয়েছে সেই রিপোর্টে। এবং সেই রিপোর্ট এই মুহূর্তে ক্যাবিনেটের তরফ থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হলো, অর্থাৎ সেই রিপোর্টকে ক্যাবিনেট অ্যাপ্রুভ করার পর এবার আরো এক ধাপ এগোনো গেল এক দেশ এক নির্বাচনের দিকে। এবং সেই দিকে আরো এক ধাপ এগোনোর ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে, অর্থাৎ গোটা দেশে যে নিয়ে আলোচনা চলছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দাঁড়িয়ে 15ই আগস্ট যে বক্তৃতা রেখেছিলেন লালকেল্লা থেকে, সেখানেও তিনি বলেছিলেন যে গোটা দেশের এই মুহূর্তে প্রয়োজন এক দেশ এক ভোট নীতি এবং সেই যে প্রসেস আছে সেটাকে সমর্থন করুন গোটা দেশের মানুষ। সেই দিকে আরো এক ধাপ এগোনো গেল। ঠিক 3টের সময়, 3টে থেকে 3:30-এর মধ্যে আমরা জানতে পারছি যে একটি ক্যাবিনেট মিটিং হবে এবং ক্যাবিনেট তারপর একটি ব্রিফিং করবে, একটা প্রেস মিটও হতে পারে যেখানে বলা হবে এর পরবর্তী পদক্ষেপ কি। এবং সেখানে দাঁড়িয়ে পরবর্তী পদক্ষেপ কি তার মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে। এই মুহূর্তে যারা কেন্দ্রীয়
কেন্দ্রীয় সরকারে রয়েছেন, অর্থাৎ বিজেপির নেতৃত্বাধীন সরকার, তাদের জোট সঙ্গীরা রয়েছে, তাদের মতামত নেওয়া থেকে শুরু করে বিরোধীদের সঙ্গে আলোচনা করা, কিভাবে গোটা দেশে একটি ভোট ইমপ্লিমেন্ট করা হবে, অর্থাৎ লোকসভা ভোট এবং বিধানসভা ভোট একই সময় একইভাবে করানো, গোটা দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সেইটা করানো একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া যেতে পারে, এর ফলে কারা বিরোধিতা করতে পারে, এই সমস্ত বিষয়গুলি। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কিশোরা, যেমনটা জানাচ্ছিল যে এক দেশ এক ভোট এখন একমাত্র সময়ের অপেক্ষা। এক দেশ এক ভোট কমিটির রিপোর্টে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা, অর্থাৎ এক দেশ এক ভোট এখন শুধুমাত্র সময়েরই অপেক্ষা।